5 বাছাইগঞ্জ 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির বরিশালের মাটি ও মানুষের নেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের জন্মদিন। ভাই আবু বকর ভাই বন্ধু বন্ধু ভাই সামনে যাবে না এই মোবাইল আমার প্রাণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনেক আশা এবং আকাঙ্ক্ষার এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত দিনে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোট আগ্রহ ভরে মানুষ অপেক্ষমান যে আগামী সেই 12 তারিখে প্রত্যেকটা ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ নিরাপত্তার সাথে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে। আমি আলহামদুলিল্লাহ বরিশাল 5 এবং 6 থেকে নির্বাচন অংশগ্রহণ করেছে হাত পাতা প্রতীক নিয়ে। আমার আর এক ভাই হযরত মাওলানা মুফতি সৈয়দ আবুল খায়ের সাহেব তিনি বরিশাল 4 আসন থেকে নির্বাচন অংশগ্রহণ করেছেন হাত পাতা প্রতীক নিয়ে। আমি কেন অংশগ্রহণ করেছি? আমি বিশ্বাস করি যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্ত মানুষকে, বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, জুলুম অত্যাচার অবিচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে, এদেশের টাকা বিদেশে পাচার করতে ব্যর্থ হয়েছে, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে নাই, শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে নাই, চিকিৎসার উন্নয়ন ঘটাতে পারে নাই, আমাদের দেশের যেইভাবে উন্নয়নের কথা ছিল সেইভাবে উন্নয়ন আমরা করতে পারি নাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতের সকল ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশের গড়ার কথা ছিল সেইভাবে আমরা করতে পারি নাই। এর জন্য আমি চাই আগামী 12 তারিখে সকল ভোটারগণ হাত পাকা প্রতীকের ভোট দিয়ে বাংলাদেশের অসমাপ্ত কাজগুলিকে ইনশাআল্লাহ পূর্ণ করার ইনশাআল্লাহ প্রত্যয় গ্রহণ করবে এবং আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সমস্ত কোন অবস্থায় যেন প্রশাসন কোনো দিকে ঝুঁকে না যায়। আমরা এই দিকে লক্ষ্য করতেছি প্রশাসনের যে ঢিলা ঢালা অবস্থা তাতে এক সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে। এর জন্য আমি বলবো কোন অবস্থাতেই যেন কোনো দিকে ঝুঁকে না যায় এবং দখলদারি, জোর, কালো টাকার ব্যবহার যেন কোনো অবস্থাতেই নির্বাচনে না হয়। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা জাতির ভিড়ে আপনারা যদি ইনশাআল্লাহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জাতির প্রত্যেকটা অবস্থা যদি তুলে ধরেন তাহলে ইনশাআল্লাহ এদেশ সঠিক পথে চলতে বাধ্য। আমরা কোনো অবস্থাতেই বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি আপনারা সঠিকভাবে আমাদের পরিচালনা করেন। কিন্তু আপনারা যদি ন্যায়, নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন তাহলে জাতি গুমরাহির দিকে যা বন্ধ করেন দিকে যাবে
সেই জাতিকে কেউ আসলে অন্ধকার থেকে বাঁচাতে পারবে না। এজন্য আসুন আগামী জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, পুরানো বন্দোবস্ত পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন, এর জন্য আমি আহ্বান করবো আসুন আমরা সবাই সেই নির্বাচনকে সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন এখন কাউকে আমি একটু প্রশ্ন করি মাইক ছাড়াই এই পাশে দাও পাশে লিভিং প্লেইং ফিল্ড বলতে যা বোঝে আপনারা কি মনে করেন যে এখন লিভিং প্লেইং ফিল্ডে আছে কিনা এই মুহূর্তে? এখন আমি দেখছি যে অনেক আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে বা যারা আসামি না তাদেরকে নতুন আসামি করা হচ্ছে। যেমন ধরে নেন আমার একজন কর্মীকে যদি বলে সে আওয়ামী লীগ করে, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে। ধরে নেন আমার এক কর্মী কি বললো সে আওয়ামী লীগ, কেস দিয়ে দিল, কেস ঠুকিয়ে দিল, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে, অথচ আওয়ামী লীগ না। এর জন্য প্রশাসনকে বলবো লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য কোন অবস্থাতেই কর্তৃক বরণ হওয়ার পরে যাদের বিরুদ্ধে কেস নাই এরকম কোন রাজনৈতিক কেস দেওয়া যাবে না, যে আওয়ামী লীগ করে সেইটা করে এরকম কোন কেস দেওয়া যাবে না। যদি আপনি এরকম কেস দেন তাহলে আমাকে যদি আপনি আওয়ামী লীগ বলেন সেটা তো কোর্ট সম্মান করবে, আমি আওয়ামী লীগ নির্বাচন তো শেষ, কি কথা ঠিক না? এর জন্য আমি বলবো কোন অবস্থাতেই যেন ওয়ারেন্টেড আসামি না, এরকম আসামি থেকে অ্যারেস্ট করা যাবে না। এবং যাদেরকে গড়ে মামলা দেওয়া হয়েছে, দেখা যায় একটা মামলার মধ্যে 5-7 জন বা 10 জন নামদার আসামি আর 500 বেনামি আসামি, এরকম যারা অজ্ঞাত বেনামি আসামি আছে এরকম একজন আসামিকে অ্যারেস্ট করা যাবে না। আমি মনে করি যে যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন চায় তাহলে কোনো অবস্থাতেই প্রশাসন যাতে কোনো ব্যক্তি হয়রানি না করে, যদি হয়রানি করে তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনি তো সবাই, যদিও সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, আমরা তারপরও সংসদ সদস্যদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। আপনি যদি নির্বাচিত হন, আপনি বরিশালের উন্নয়নে কি কি করবেন বলে আপনি প্রত্যাশা করেন? দেখেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমার তো প্রথম কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা, দেশটার গতি বিধিকে কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা। এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে কি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে কি হবে না, এগুলো রোধ করে আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব। এরপর যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয় তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মুক্ত একটা আমরা বরিশাল করবো। দুর্নীতি মুক্ত, আমার বিশ্বাস দুর্নীতি মুক্ত যদি করতে পারি তাহলে রাস্তার উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে, পুরুষদের উন্নয়ন হবে, মহিলাদের উন্নয়ন হবে, গরিবদের উন্নয়ন হবে, জেলে তাঁতি মজদুর সবার উন্নয়ন হবে। আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এরপর আসুন আমরা নদী কবরতী এলাকা, এখানে পানি বদ্ধ হয়ে যায়, পানি বদ্ধতা থেকে কিভাবে নিরসন করা যায় সে আমরা চেষ্টা করবো। আজকে দেখা যায় ছাত্ররা পড়াশোনার টেবিল বাদ দিয়ে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে, যে আল্লাহ আমাদের কবুল করে তারা টেবিল কিভাবে বুঝতে পারে সেই ব্যবস্থা আমি গ্রহণ করবো। আজকে দেখা যায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, তাদেরকে নেশা মুক্ত কিভাবে সমাজ গড়া যায় সেই ব্যবস্থা আমি করবো। শিক্ষার উন্নয়ন করবো, চিকিৎসার উন্নয়ন করবো। আজকে এশিয়ার মধ্যে আমাদের মেডিকেল সবচেয়ে বড়, সেইটাকে আরো উন্নয়ন করার আমি চেষ্টা করবো। রাস্তাঘাট যেখানে যেখানে অবকাঠামো যে উন্নয়নের প্রয়োজন আছে এমন কোন সেক্টর নাই শুধু আমি না, আমি সবাই পরামর্শ ভিত্তিতে আমি একটা পরামর্শশালা করবো, যারা সাংবাদিক থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে, শিক্ষিত ব্যক্তিরা থাকবে, বিগত দিনে যারা এমপি, মিনিস্টার, সচিব, ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে, এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করবো দেশের উন্নয়নের জন্য। সবাই সাংবাদিক থাকবে, সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতেই বরিশালের কি কি প্রয়োজন সব কিছু চিহ্নিত করে দেশের উন্নয়ন করার চেষ্টা করি। আমি প্রশ্ন করি, গতকালকে জামায়াতের শীর্ষ নেতা আপনাকে সম্মান জানিয়ে নির্বাচন মাঠ থেকে চলে গেছে, জোটগতভাবে আপনাদের এখন কোনো অবস্থানের পরিকল্পনা হয়েছে কিনা? আপনারা এখন সেই যে 11 দলীয় নির্বাচনী জোট করেছে সেদিকে আবার যাবেন কিনা, মানে জোটগত অবস্থানটা পরিষ্কার হতে চাচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোটাররা আছে বা সমর্থকরা আছে সেই ভোটাররা কাকে ভোট দেবে বলে মনে করেন? এক নম্বর হলো যে আমরা বিগত দিনে জামাতের যিনি আমির তার সম্মানার্থে তার সিটের মধ্যে আমরা নমিনেশন পেপার সাবমিট করিনি হাতপাকার পক্ষ থেকে। তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থী এখান থেকে তুলে দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি।
আমি কালকে জনাব অ্যাডভোকেট হেলাল সাহেবকেও আমি মোবাইলে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। না, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন ভাবে অন্য কোন জোটে যাওয়ার এখন পর্যন্ত আর কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় কথা হলো আওয়ামী লীগের ভবিষ্যতে যদি সুযোগ তৈরি হয় তাহলে কি করবে? অবশ্যই শরিয়া ভিত্তিক কোরআন ও সুন্নাহ ভিত্তিক যদি আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয় তাহলে আবার হবে। কোরআন ও সুন্নাহ ভিত্তিতে যদি আইন প্রণয়ন, আমাদের তো মূল এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। যখনই তারা বলেছেন যে আমরা কোরআন ও সুন্নাহ ভিত্তিতে শরিয়া ভিত্তিতে আইন প্রণয়ন করবো না, আমাদের একজন ভদ্র মহিলা, খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তখন তো আমাদের এক বাক্স আর থাকে না। কারণ আমাদের এক বাক্স নীতিটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। এর জন্য এখন ইসলামের পক্ষে হাত পাকার বাক্স আছে। দ্বিতীয় আপনার প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে, এই প্রশ্নের জবাব কিন্তু 5ই আগস্ট থেকে আমি দিয়ে আসছি। আমি বারবার বলেছি আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি, সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি, সে দলকে সে ব্যক্তি করছে, সরকার কি করছে, দল অবৈধ ঘোষণা করছে বা দল এখন কার্যক্রম বন্ধ করছে, নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু তাদের তো নাগরিকত্ব বাতিল করেনি। যদি তারা দেশের নাগরিক থাকে তাহলে তার নাগরিকত্ব গ্যারান্টি দেওয়ার দায়িত্ব কার? সরকারের। যদি তার বিরুদ্ধে কেস না থাকে, মামলা না থাকে, তাহলে তার নাগরিকত্বের দায়িত্ব, তাকে নিরাপত্তার দায়িত্ব তো সরকারের। কাজে অবশ্যই যাদের বিরুদ্ধে কেস নেই, যারা অন্যায় করে না, অবিচার করে না, যদি সে নাগরিকত্ব বাতিল না হয় তাহলে আমি মনে করবো অবশ্যই তার নাগরিকতার গ্যারান্টি এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। নম্বর 1। নাম্বার 2, আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে? যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, যার মাল ইজ্জত, ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে, তাদেরকে ভোট দিবে। যুক্ত করতে যাচ্ছিলাম, একটা বক্তব্য চাচ্ছিলাম। আপনি তো বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার, আর আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির। আপনি যদি বলেছেন 5 এবং 6 আসন থেকে নির্বাচিত হন, এমপি নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনি আসলে এই জনগণকে কতটা সবাই দিতে পারবেন, যেহেতু আপনি সফরে থাকেন বেশিটা সময়। তখন তো আমার মূল কাজ হয়েছে, এখন যখন আমার মূল কাজ যুক্ত করতে যাচ্ছিলাম, আপনি যদি নির্বাচিত হন তাহলে দেশের নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কি করবেন? আর গণমাধ্যমের সাথে আপনার একটা ভালো সম্পর্ক রয়েছে, গণমাধ্যমের দীর্ঘদিনের একটা দাবি রয়েছে সাংবাদিক সুরক্ষা, সেই সুরক্ষা আইনটিকে আপনাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা বাস্তবায়ন করবেন কিনা? আর বরিশালে তো ইতিপূর্বে সদর 5 এবং 6 বিএনপি প্রার্থী জয়লাভ করেছে, এই আসন আপনারা জয়লাভের ক্ষেত্রে কতটা প্রত্যাশা করেন? দেখেন, একটা হলো সুরক্ষা। আমরা শুধু সাংবাদিকদের নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা কিভাবে দিতে হয় সে ব্যবস্থা আমরা করবো। আমি কালকেও কর্মসম্মেলনে বলেছি, তোরা খাদেম হোক, রাজনৈতিক কাজটাকে খেদমত মনে করো, এটা ভোগের বা ব্যবসার জায়গা মনে করবে না। এটা আমি কালকে আমাদের কর্মীদেরকে বলছি। এর জন্য আমরা মনে করি রাজনৈতিক খেদমত, এটা ব্যবসার জায়গা না। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটাই হলো আমাদের ধ্বংসের মূল কারণ। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটা হলো সমস্ত ক্যান্সার, এটা ধ্বংসের কারণ। কারণ রাজনীতিকে আমরা ক্ষুধা নিবারণের জায়গা মনে করি। আসলে রাজনীতি ক্ষুধা নিবারণের জায়গা না, বরং এটা খেদমতের জায়গা, সেবার জায়গা। আমি আমাদের নেতা কর্মীদেরকে সেবার জন্য তাকিদ করছি, প্রশিক্ষণ দিচ্ছি, তোমরা সেবা করবে। নাম্বার 1। নাম্বার 2, আপনারা জানেন ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিয়েছে, নারীদের অধিকার বাস্তবায়ন সবচেয়ে বেশি করেছে। কিন্তু ব্রিটিশ এবং পাশ্চাত্যদের যে নিয়ম যে কানুন, তাতে আমাদের নারীদেরকে সুরক্ষা করতে পারে নাই, বরং আমার নারীরা সবচেয়ে বেশি ধর্ষিতা হচ্ছে, ইফতিজির শিকার হচ্ছে। আমার মা বোনরা সবচেয়ে বেশি আজকে বিবাহ বন্ধনে বিচ্ছেদ ঘটাচ্ছে। আজকে আমাদের সমস্ত মা বোনরা অধিকাংশ মা বোনরা এসিডে দগ্ধ হচ্ছে। আজকে দেখা যায় আমার ওই তিন্নি ফিন্নি সহ বহুত মা বোনেরা জেলের মধ্যে ঢুকে ধরে মরছে। ইসলাম এমন সুরক্ষা গ্রহণ করবে, আমার একটা মা বোনের ইজ্জত হানি হবে বলে আমি মনে করি না। এবং আমার প্রত্যেকটা মা বোনের অধিকার, তাদের শিক্ষা, চিকিৎসা, তাদের বাসস্থান, অনেকে মনে করে, যেমন একজনে বলেছে যদি আমরা ক্ষমতায় যাই তার 8 ঘন্টা থেকে 5 ঘন্টা কমিয়ে আমরা তাদেরকে বেতন বাড়িয়ে দেবো। আমাকে প্রশ্ন করছে আপনারা কি করবেন? আমি বললাম আমি 8 ঘন্টা 5 ঘন্টা দূরের কথা, আমি এমন ব্যবস্থা করবো যে কোন নারীকে চাকরি না করতে হয়, যদি প্রয়োজন না হয়।
আমি তাদের ঘরে টাকা পৌঁছে আর যারা চাকরি করবে সেখানে তাদেরকে কমতি করবো, কিন্তু আমি এমন ব্যবস্থা করবো যেন আমার মা বোনের একজন মা বোন না খেয়ে না থাকে, সবাই যেন ভরপুর খেতে পারে, ভরপুর পরিধান করতে পারে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে, এরকম ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। একটা বিষয় যেহেতু আপনি বরিশাল পাশে এবং সহায় যেহেতু বরিশাল পাশে এবং সহায় কপাল বাড়িয়ে দিবেন। এখানে কি জামাতের কোনো ব্যর্থতা রয়েছে যে কারণে আপনাদের সাথে সম্মিলিতভাবে ইন্টারঅ্যাকশন দিতে রইল না? দেখেন, আমি কার ব্যর্থতা এবং কি ব্যর্থ না এই বিষয়টা আমি আগে বলেছি যে আমাদের মূল দাবি ছিল ইসলামের পক্ষে একটা বাক্স, এগুলো মূল। যখন ইসলামের পক্ষে বাক্স দেবো, সেটা ইসলামী আইন প্রণয়ন না করি, তাহলে জনগণকে ধোকা দেওয়া হবে না, বাস্তবতা। সংসদে নারীদের একটি কোঠার একটা ইয়ে আছে, সংসদে নারীদের কোঠা, সেই নারীদের কোঠা বাস্তবায়নের ক্ষেত্রে কি করবেন? দেখেন, বর্তমান যেইভাবে আপনারা আমাদের তো বলতেছেন, আগে ইসলাম হুকুমত কায়েম করার পরে শরিয়া ভিত্তিতে যাহা কিছু আছে সব মহিলাদের অধিকার দেওয়া হবে ইসলামে। হুজুর, আপনারা যেহেতু জোটে নেই আর জামাত ইসলাম আপনাদের সম্মানার্থে এই আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে, আপনার নির্বাচন পরিচালনায় বা পরিচালনা কমিটিতে জামাত ইসলাম থাকবে কিনা এবং প্রকাশ্যে আপনার সাথে কাজ করবে কিনা এই বিষয়টা একটু পরিষ্কার করবেন। আপনি আপনার সাথে যোগাযোগ হয়েছে কিনা এবং আপনি জামাতের ভোট ব্যাংকের বিষয়ে কতটা প্রত্যাশী এই আসনে? না, তারা তো নিজেরা বলেছে আমার সাথে কাজ করবে, এটা তারা সাংবাদিক সম্মেলনে নিজে স্পষ্ট করে দিয়েছেন যে তারা কাজ করবে। আপনাদের দুই নেতাকে এক মঞ্চে দেখতে পাই। হয়তো আমি তো আগেই বললাম, তো বলছি কাজ করবে। আমি তাকে কালকে টেলিফোন করেছি, আমি কালকে নিজে টেলিফোন। আমার একটা প্রশ্ন আছে, একটু দয়া করে যদি উত্তর দেন। সেটা হলো যে লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমি একটু অন্য জায়গায় জানতে চাচ্ছি যে ভোটের মাঠে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী প্রত্যেকটা জায়গায় সমতা আছে কিনা, অর্থাৎ যারা ভিন্ন মত বা আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে বা যারা করবে তাদের অবস্থান এবং আপনার অবস্থান বা আপনার কর্মীদের অবস্থানের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা বা আগামীতে সমস্যা হবে এই জাতীয় কোনো আশঙ্কা করতেছেন কিনা, এই জায়গায় প্রশাসনের ক্ষেত্রে আপনার কোনো বক্তব্য আছে কিনা এটা জানতে চাই। প্রচারণা কালকে থেকে শুরু, কালকে থেকে এখন পর্যন্ত বলতে পারছি না। আমি বলতে পারবো যখন প্রচারণা শুরু হবে তখন সমতা আছে কি নাই, তখন ব্যাপার স্পষ্ট হবে, এখন স্পষ্ট হচ্ছে না। এখন কিন্তু সরোবর ভাই আপনারা সবাই চিনেন, জানেন, সে বারবার এখানে এমপি ছিলেন, হুইপ ছিলেন, আমাদের এখানে মেয়র ছিলেন, তাকেও চিনেন, সে কি করেছে, কি বক্তব্য দিয়েছে। যদি বরিশালের জনগণ তাকে আবারও নির্বাচিত করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি আহ্বান করবো বরিশালের জনগণকে, সরোবরকে দেখেছেন কিন্তু আমাকে এখনো দেখেন নাই। যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ক্যান্ডিডেট, আমি যদি সংসদে গিয়ে বোমার মতো থাকি তাহলে আমাকে সেখানে পাঠানো আপনার ঠিক হবে না, কারণ সংসদে একজন বোমা পাঠিয়ে লাভ নেই, হ্যাঁ এবং না পক্ষে শুধু হাত তোলার পার্টি পাঠিয়ে সে আমার মনে হয় লাভ নেই। যদি মনে করে আমিও সেখানে বোমার মতো থাকবো তাহলে আমাকে পাঠানো ঠিক হবে না। আর যদি মনে করেন না আমি বোমা থাকবো না, বরং দেশের পক্ষে, মানবতার পক্ষে, এই দেশের জনগণের পক্ষে আমি বাঘের মতো হুঙ্কার দেব, আমি স্পষ্ট কথা বলতে পারবো, তাহলে আমি বলবো বরিশালের জনগণ একটা বারের জন্য আমাকে পরীক্ষা করবে, ইনশাআল্লাহ ফেল করবেন না, পাস করবেন ইনশাআল্লাহ। পাশে এবং সহায় দুই আসনে প্রার্থী যেহেতু জামাত প্রত্যাহার করেছে, সহায় আপনার প্রত্যাহার করে না, ওই আসনে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশা মনে করছেন? আমি ইনশাআল্লাহ দূরে থাকি, দুই জায়গাতে ইনশাআল্লাহ জয় হবার জন্য ইনশাআল্লাহ আমি আশা করি। আলহামদুলিল্লাহ। কি আপনারা আছেন না? আলহামদুলিল্লাহ আমার সাথে। ইনশাআল্লাহ। আপনারা দেখছেন বরিশাল প্রেস ক্লাব থেকে সংবাদ সম্মেলন করছেন বরিশাল 4-5 আসনের 5-6 আসনের হাত পাকা মার্কার প্রার্থী মাটি ও মানুষের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই, আর পাশে আছেন বরিশাল 4 আসনের হাত পাকা মার্কার প্রার্থী সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের শাহ হুজুর। আপনারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিন।
Chinese, the Chinese, the